ভারতকে সতর্ক ও হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বোরকা পরে পালানোর সময় আওয়ামী লীগ নেতাকে হত্যা। পৃথিবীর কোথাও জায়গা হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী নিকৃষ্টতম বর্বর স্বৈরাচার শাসক শেখ হাসিনার। এমনকি তার অতি আপন বন্ধুরাষ্ট্র ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। শেখ হাসিনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন, তো ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী পালানোর পরে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে, মাশরাফির বাড়িতে হামলা করা হয়েছে, ওবায়দুল কাদের বাড়িতে হামলা করা হয়েছে এবং কি যারা প্রধানমন্ত্রীর পক্ষে চাটুকারিতা করেছিল কোটা বিরোধী আন্দোলনে তাদের বাড়িগুলো হামলা ভাঙচুর চালানো হয়েছে। সেই ভিডিও বিস্তারিত আপনাদেরকে দেখাবো। ভিডিও ফুটেজগুলো দেখলে রীতিমতো অবাক হবেন এবং কিভাবে তাদের উপরে হামলা চক্র চালিয়েছে। আসল কথা না বলে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি ভারতকে সতর্ক ও হুঁশিয়ারিও করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে রক্ষা পাবে না ভারতও। তিনি সেভেন সিস্টারকে এক্ষেত্রে আলাদাভাবে উল্লেখ করেন। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানিয়েছেন, এখন বাংলাদেশে স্থিতিশীলতা দরকার। যদি বাংলাদেশে স্থিতিশীলতা না ফেরে তাহলে মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার খ্যাত 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন তিনি। এনডিটিভির কাছ থেকে ইউনূসকে প্রশ্ন করা হয়, এখন আন্দোলন কার নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না গেলে পরিণতি কি হবে। জবাবে তিনি বলেন, এটি কোনো সুখকর পরিস্থিতি হবে না। যদি আপনি বাংলাদেশকে অস্থিতিশীল করেন, এটি পুরো বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে, যার মধ্যে থাকবে মিয়ানমার, সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গ সহ সব জায়গা। মিয়ানমার সহ আমাদের চারপাশে এটি হবে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এটি আমাদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হবে, কারণ আমাদের এখানে 10 লাখ রোহিঙ্গা রয়েছে। বাংলাদেশে 17 কোটি জনগণ রয়েছে, যাদের বেশিরভাগই তরুণ এবং তারা কখনো ভোট দেয়নি উল্লেখ করে ইউনূস বলেন, আপনাকে নিশ্চিত করতে হবে তারা খুশি, আইন মান্যকারী সাধারণ মানুষ এবং তারা জানবে বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। এসব তরুণ তাদের জীবনে কখনো ভোট দেয়নি, তারা কখনো ভোট কেন্দ্রে যায়নি, কারণ ওই নির্বাচনগুলো কখনো হয়নি। আমাদের শুরুটা হবে, আমাদের এই তরুণদের সঙ্গে কথা বলতে হবে। বাংলাদেশ বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তারা একটি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির পরামর্শে সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। এছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি আন্দোলনকারীদের সহায়তা চেয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী 300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আন্দোলনটি প্রথমে শুরু হয়েছিল সরকারি চাকুরিতে থাকা কোটা সংস্কারের দাবিতে। তাদের দাবি ছিল, এসব কোটার মাধ্যমে উপকৃত হচ্ছিল আওয়ামী লীগের সমর্থকরা, কিন্তু এই আন্দোলন থামাতে হাসিনা সরকার সর্বোচ্চ বল প্রয়োগ করে। এতে করে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। পরবর্তীতে এটি গণবিক্ষোভের রূপ নেয়। এরপর হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন, কিন্তু এর আগে ঝরে যায় শত শত তাজা প্রাণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে জয় বলেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন, তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ। দেশ ছাড়ার পর শেখ হাসিনা যুক্তরাজ্যে যাবেন বলে পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল, কিন্তু সে দেশে তিনি যাওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে তার যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল হয়ে গেছে। জয় বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর ইউনূসকে প্রধান করার সিদ্ধান্তে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী। বুধবার নোবেল বিজয়ী কৈলাস তার এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। ডক্টর ইউনূসকে দাদা সম্বোধন করে কৈলাস সত্যার্থী লিখেছেন, বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো নেতা আর কেউ হতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সোনার বাংলা গড়তে বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালো ভারত। রাজ্যসভা ও লোকসভায় বিবৃতি দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
তিনি বলেছেন, আমাদের মনে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের সাথে কথা বলার পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের নোটিশে তিনি সেই মুহূর্তে ভারতে আসার অনুমোদন দেওয়ার অনুরোধ করেন। তার বিমান ভারতে আসার অনুমোদন চাওয়া হয়। সোমবার সন্ধ্যায় তিনি দিল্লিতে এসে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন। 2024-এর জানুয়ারিতে নির্বাচনের পর সেখানে প্রবল উত্তেজনা, গভীর বিভাজন ও মেরুকরণ হয়। জুনে ছাত্র আন্দোলনের পর পরিস্থিতি আরও গম্ভীর হয়ে ওঠে। সহিংসতা বাড়ে, ভবন ও পরিকাঠামোর পর আক্রমণ হয়, রেল ও ট্রাফিক বিঘ্নিত হয়। জুলাইতেও বিক্ষোভ চলে। আমরা এই সময় বারবার সবাইকে সংযত হতে বলি এবং জানাই যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। জয়শঙ্কর জানিয়েছেন, আমরা যে রাজনৈতিক শক্তিগুলোর সাথে সম্পর্কে ছিলাম সবাইকে একই কথা বলি। সুপ্রিম কোর্টের রায়ের পরেও মানুষের ক্ষোভ কমেনি, বিক্ষোভ চলতে থাকে। এই সময় একটা দাবিতেই আন্দোলন হয়, হাসিনাকে পদত্যাগ করতে হবে। 4 আগস্ট পুলিশ আক্রান্ত হয়, সহিংসতা বাড়ে, সংখ্যালঘুদের ব্যবসা ও মন্দির সহ অনেক জায়গায় আক্রমণ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতির এখনো পরিবর্তন হচ্ছে। সেনাপ্রধান ভাষণ দিয়ে বলেছেন তিনি দায়িত্ব নিচ্ছেন, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। তিনি জানিয়েছেন, আমরা ভারতীয়দের সাথে যোগাযোগ রাখছি। মোট 19,000 ভারতীয় আছেন, তার মধ্যে 9,000 পড়ুয়া। প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী গত মাসে দেশে ফিরে এসেছেন। জয়শঙ্কর বলেছেন, ঢাকা ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে উপদূতাবাস আছে। আমরা আশা করি বাংলাদেশ সরকার সেখানে নিরাপত্তার ব্যবস্থা করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে। জয়শঙ্কর বলেছেন, সংখ্যালঘুরা কেমন আছেন তার দিকেও নজর রেখেছি। বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন তাদের নিরাপত্তার জন্য সচেষ্ট। আমরা তা স্বাগত জানাচ্ছি, কিন্তু আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করতে আহ্বান জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বুধবার আশুলিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী টহল দলের মধ্যে ভুল বুঝাবুঝি প্রসঙ্গে এক বিবৃতিতে সংস্থাটি এই আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, জনগণের জানমাল রক্ষার্থে গত সোমবার সাভার সেনানিবাস থেকে একটি টহল দল আশুলিয়া থানা এলাকায় যায়। থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় পুলিশের গুলিতে টহল দলের উপ অধিনায়ক ও এক হত্যাকাণ্ড এভাবে ভাঙচুর এবং কি আগুন দেওয়া এগুলো কোনোভাবেই উচিত নয়। কেননা তারা একটি ভুল করেছে, আইনের মাধ্যমে সেটা অবশ্যই বিচার হবে এবং সেটা অবশ্যই আইনের মাধ্যমে সমাধান আসবে। কিন্তু বর্তমানে যদি তাদের উপরে এভাবে অযাচিত কর্মকাণ্ড চালানো হয় তাহলে অবশ্যই সকলের জন্য একটি কষ্টদায়ক এবং কি সেটা পূর্বের ন্যায় কিন্তু স্বৈর শাসনের মধ্যেই পড়ে যাবে, নির্যাতনের অবস্থার মধ্যে পড়ে যাবে। শান্ত থেকে এই বিষয়টি সমাধান করার জন্য সকলেই দাবি জানাচ্ছে। অবশ্যই সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী